হ্যালো হাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন, যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন। আর যে কেউ যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন, তাকে আমার এই চ্যানেলে বা আমার ফেসবুক আইডিতে স্বাগতম। আশা রাখি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে। আর একটু কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আসলে উম, খুবই জরুরি এই টপিকটা নিয়ে আলোচনা করা। সো আমাকে একদিন আমার একটা স্টুডেন্ট মেসেজ করে বলল যে, স্যার, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, তবে আপনি যদি ইংলিশ লার্নিং নিয়ে যদি কিছু করতেন বা ইংলিশের সম্পর্কে টপিক নিয়ে যদি কিছু আলোচনা করতেন তাহলে ভালো হতো, কোনো একটা ভিডিও করলে। সো প্রথমত আমি তো এই টাইপের ভিডিও বা এডুকেশন রিলেটেড কোনো ভিডিও করতে চাই না, তবে ইংলিশ এবং বাংলাদেশের শিক্ষা প্রেক্ষাপট নিয়ে কিছু কথা না বললেই না। তো প্রথমত আমরা জানি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা জানি সবাই, কথাটা একদম মোস্ট কমন কথা। ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা এবং বিশ্বায়নের যুগে নিজেকে তাল মিলায় চলার জন্য কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে বা অনলাইনে কোনো কিছু করতে গেলে আপনাকে কিন্তু ইংলিশের যথেষ্ট ভালো ধারণা থাকা লাগবে। সো অনেকে হয়তো বা এই ইংলিশটার সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে অনলাইনে অনেক কিছু করতে চায়, কিন্তু সেটা থেকে এখন পিছিয়ে আছে। সো আমি আমার এক্সপিরিয়েন্স বা আমি যতটুকু বুঝি সেটা নিয়ে কিছু কয়েকটা পয়েন্ট আলোচনা করতে চাই। আশা রাখি আপনাদের ভালো লাগবে। সো প্রথমত আমার যারা পরিচিত মানুষরা তারা জানেন যে আমি দীর্ঘদিন আমার লাইফের একটা সময় কিন্তু মধ্যপ্রাচ্যের একটা দেশ ওমানে কেটেছে প্রায় 15 বছর। সেখানে আমি আমার শৈশব ছোটোবেলাটা কাটিয়েছি। সেখানে আমি খুব চমৎকার কিছু কিছু মানুষ, ফ্রেন্ড, তারপরে হচ্ছে কাছের মানুষজনকে পেয়েছি, যাদের সাথে এখনও মোটামুটি যোগাযোগ রয়েছে। সো ওখানে আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুল, যেটাকে আমরা ইংলিশ মিডিয়াম বলতে সাধারণত আমরা যেটাকে ও লেভেল এবং এ লেভেল বলি, আর সেটাতে পড়ার সৌভাগ্য বা আল্লাহ তৌফিক দিয়েছে। সেখানে আমি যদিও বা ও লেভেল কমপ্লিট করিনি, যতটুকু পড়ার সুযোগ দিয়েছে, এবং সেখানে কিন্তু আমার স্ট্রাকচার বা ভিত্তিটা ইংলিশের ওখানে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি যখন এখানে আসলাম এবং আমি ক্লাস 8-এ যখন এখানে ভর্তি হলাম, 9-10 পড়লাম এবং এসএসসি দিলাম, ইন্টার দিলাম এবং পরবর্তী পড়াশোনা যখন গেলাম, তখন আমি দেখলাম যে, এবং নিজে যখন শিক্ষাগত পেশায় আসলাম তখন দেখলাম যে বাংলাদেশের ছেলেমেয়েরা ইংলিশে যথেষ্ট দুর্বল, এবং দুর্বল হওয়ার পিছনে অনেকগুলা পয়েন্ট আমার কাছে মনে হয় রয়েছে, এবং সেটার জন্য আসলে কেউ দায়ী না বা সিস্টেমটা এরকম, এটা চেঞ্জ করারও কোনো সিস্টেম নাই। তো যাই হোক, আমাদের এখন বর্তমান যেটা শিক্ষার প্রেক্ষাপট বা যেটা পড়াশোনা শিক্ষা পাঠ্যক্রম রয়েছে, সেখানে যে বই মোটামুটি 10 বছরের কাছাকাছি আমার শিক্ষকতা পেশায় অলরেডি পার করে ফেলতেছি। সো সেখান থেকে আমি যতটুকু জিনিস বুঝলাম, এতটুকু জিনিসও বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের ছোটোবেলা থেকেই ইংলিশের ভিত্তিটা অনেক নরম। প্লে নার্সারি থেকে তারা শুধু এ বি সি, তারপরে হচ্ছে গতানুগতিক এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এর বাহিরে যে জিনিসটা, এই জিনিসটা আমি যদি তুলনা করতে যাই, যেমন অঙ্কতে যদি আপনি সূত্র না পারেন বা অঙ্কতে যদি আপনি সঠিকভাবে সূত্রটা মাথায় ক্যাচ করতে না পারেন যে এ প্লাস বি সমান কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখন এর জায়গায় একটা জিনিস, বির জায়গায় একটা জিনিস যদি বসায় আপনাকে করতে দেওয়া হয়, আপনি কিন্তু যতক্ষণ না সূত্রটা বুঝতে পারবেন যে এর উপর স্কোয়ার আছে, সো আমার ওখানে যে কোনো জিনিস থাকলে সেটা কিন্তু আবার স্কোয়ার করা লাগবে। সো এটার সাথে একটা রিলেট কথা বলা যায়, আমি ম্যাথে কিন্তু খুব কাঁচা ছিলাম। আর বাংলাদেশে এসে আমি একটা খুব আমার ফেভারিট একটা স্যার ছিল। প্রত্যেকের লাইফেই, তার স্কুল লাইফে একটা ফেভারিট স্যার থাকে, আমার একটা ফেভারিট স্যার ছিল। স্যার নিশ্চয়ই আমার ভিডিওটা দেখতেছেন, তো স্যারকে শুভকামনা। স্যার আশা রাখি অনেক অনেক ভালো আছেন। আমি জানি আপনি বুঝতে পারছেন আমি আপনার কথাই বলতেছি। যাই হোক, নামটা নিলাম না। তো স্যার অঙ্ক নিতেন, অঙ্ক নিয়ে দেখলেন যে আমি অঙ্কতে খুবই খারাপ অবস্থা। আমি ইংলিশ যেহেতু বাইরের থেকে পড়ে এসেছি, আমার ইংলিশের অবস্থা ভালো, অন্য সাবজেক্টের অবস্থা ভালো, কিন্তু আমার অঙ্কর অবস্থা খারাপ। এই স্যারের কাছে আইসে আমি আমার লাইফের একদম ছোটোবেলা থেকে শুরু করে আমি বলবো আমার 8-9 পর্যন্ত আমি অঙ্ক টোটালি কিছু বুঝতাম না।
সবসময় অঙ্কতে খারাপ মার্ক পেতাম, কিন্তু স্যারের কাছে 10-এর বছরটা পার করার পর অঙ্ক যে বোঝার জিনিস এবং বুঝতে পারলে যেটা মজা আছে এবং নিজের থেকে করা যায় বা একটা মানুষকে বুঝাই দেওয়া যায় সেটা বুঝতে পারি। সো টিচার ম্যাটার করে, যে আপনি কীরকম টিচারের সাথে আপনার চলাফেরা বা ওঠা বসা হয়েছে। সো যাই হোক, আশা রাখি সবার জীবনে এরকম শুভাকাঙ্ক্ষী বা ভালো উন্নতি করার ধাপ হবে এরকম টিচার সবার লাইফে আসুক। সো ইংলিশ নিয়ে কথা বলতে যাচ্ছি, তো ইংলিশ নিয়ে যে কথাটা না বললে না, একটা ও লেভেলে যেই ইংলিশটা পড়ানো হয় সেটার সাথে আমাদের দেশের ওই ইংলিশের সমস্যাটা কি, আমাদের দেশের বাচ্চাদের যে ইংলিশটা পড়ানো হয় সেটাতে জাস্ট খালি তাদেরকে মানে পরীক্ষায় ভালো করার জন্য, এটা একটা সাবজেক্ট, এটাতে অর্থ বোঝার কিছু নাই, এটাতে লাইন বোঝার কিছু নাই, এটাতে নিজের থেকে বানানোর কিছু নাই, জাস্ট খালি তুমি বুঝবা আর খালি পরীক্ষায় ভালো করবা একটু কি। আশ্চর্য বিষয় হচ্ছে 9-10 অর্থাৎ 10-এ যখন একটা বাচ্চা মানে সে হচ্ছে তার লাইফে 10টা বছর কিন্তু পড়াশোনা পার করে আসছে, সে যখন একটা ইংলিশ রিডিং পারে না তখন কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংলিশের অবস্থাটা কোথায় সেখানে কিন্তু ক্লিয়ার। আশা রাখি আমার ভিডিওটা যদি অন্য কোনো শিক্ষক দেখে থাকেন, সম্মানিত শিক্ষক, আমার এখানে অনেক শিক্ষকরা আছেন বা স্টুডেন্ট, তারা কিন্তু আমার সাথে একমতই হবেন যে 10-এর একটা বাচ্চা সে কিন্তু ছোটোবেলার থেকে ইংলিশ একটা সাবজেক্ট বাধ্যতামূলক করে আসছে, তো সে ন্যূনতম রিডিং কেন পারবে না? এখন এখানে যুক্তি খারাপ হবে, সে ভালো স্টুডেন্ট না, সে পড়াশোনা করে নেই, বা সে কখনো ওটাকে গুরুত্ব দেয়নি। একটা জিনিস খেয়াল করলে কি, যে দেখেন বাংলাতে কিন্তু কেউ ফেল করে না। এখন বলবেন বাংলা তো আমাদের মায়ের ভাষা, মায়ের পেট থেকে পেয়েছি। এখন আমি আমার ক্ষেত্র থেকে বলি, যদি আল্লাহ আমাকে একটা ও লেভেল বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার তৌফিক না দিত, হয়তো বা আমার ইংলিশের লেভেলটা ওরকমই থাকতো। পার্থক্যটা কি? এবার আসি টিচারদের কোয়ালিটি। অনেক স্কুলে এমনও টিচার রয়েছে যারা আসলে ইংলিশে পড়ানোর পুরোপুরি যোগ্যতা রাখে না। সরি টু সে, অনেকে হয়তো মন খারাপ করবেন যে আপনি অনেক বড় পণ্ডিত হয়ে গেছেন, না, তবে তাদের যোগ্যতা বা তাদের পড়ানোর যে ক্যাপাসিটি সেটাও কিন্তু না। যে যদি ক্যাপাসিটি থাকে তাহলে একটা স্কুলে যদি একটা টিচার অনেক দিন ধরে থাকে, সেই স্কুলের বাচ্চারা যখন আস্তে আস্তে বড় ক্লাস উঠবে তারা কেন পারতেছে না? এখন টিচারদের পক্ষে একটা কথা যদি বলি, যে বাচ্চাদেরকে ইংলিশে আমরা আগ্রহী করতে পারি না, এক কথায় বলতে গেলে আগ্রহী করতে পারি না, তাদেরকে আমরা গুরুত্ব বোঝাতে পারি না। যে দেখো বর্তমান বিশ্বে এমন একটা গ্লোবাল এবং অনলাইনের ভিত্তিক সামনের দিনগুলো আসতেছে, আপকামিং ডেজ, ইট ইজ ইম্পসিবল টু প্রোগ্রেস মাইসেলফ উইদাউট ইংলিশ। এই সহজ কথাটা আসলে অনেকে বুঝে না, কিন্তু লাইফের একটা পর্যায়ে যায় যখন দেখে যে সে একটা জব সেক্টরে যায় বা কোনো কিছু একটা তার পা দেয়, তখন তার ল্যাকিংস বা তার পিছনে পড়ার কারণটা যখন ইংলিশ হয় তখনই কিন্তু সে বুঝতে পারে যে না, আমি তো ইংলিশ অতটা গুরুত্ব দেই নাই। হ্যাঁ, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু বাংলাতে আপনি কেমন আছেন, ভালো আসার পরে কিন্তু আমরা বলি যে আপনার দিনকাল কেমন যাচ্ছে। এই দিনকাল কেমন যাচ্ছে তখন আমরা কিন্তু ইংলিশে আটকে যাই। আমাদের স্কুলগুলোতে কি করানো হয়, গড় বাঁধা কিছু গ্রামাটিক্যাল পয়েন্ট পড়ানো হয়, রাইটিং পার্ট বলতে গেলে যেটা প্যারাগ্রাফ মুখস্থ করানো হয়, বাস শেষ। আমাদের ইংলিশে গুরু দায়িত্ব শেষ, ইংলিশ তাকে অনেক ভালো করে শিখাই ফেলছি, কাজ শেষ। কিন্তু বাইরের দেশে একটু দেখেন তো, ইংলিশকে আসলে এভাবে পড়ানো হয়? ইংলিশ এভাবে আসলে পড়ানো হয় না। ইংলিশে আপনাকে বেশি বেশি শব্দর অর্থ জানতে হবে, বানান জানতে হবে, রিডিং পড়ে বুঝতে জানতে হবে এই গল্পটা কোন ধাঁচের। এরকম যদি আমরা সব স্টুডেন্ট করতে পারতাম তাহলে তাদেরকে ইংলিশ পড়ানোই লাগতো না। সো যে আমাকে মেসেজ দিছো তাকে অনেক ধন্যবাদ। এরকম প্রেক্ষাপটে আমরা কি করতে পারি? এরকম প্রেক্ষাপটে নিজেরা নিজেদের উন্নতি করতে পারি। সো ইংলিশ নিজেদের উন্নতি করতে গেলে নিজের আগ্রহটা থাকা লাগবে। এখন 1 নম্বর পয়েন্ট, অনেকে বলবে বেশি বেশি ইংলিশ মুভি আর টিভি সিরিজ দেখে। পয়েন্টটা ফেলে দেওয়া যায় না, কিন্তু আগ্রহ থাকতে হবে। আমি
টিভি সিরিজ বা মুভিটা দেখার ভিতরে যতটুকু মনোযোগ না দেব, তার থেকে বেশি মনোযোগ দিব যে কোন পরিস্থিতিতে একটা ক্যারেক্টার কথা বললো, তার উত্তর আরেকজন কি কথাটা বললো, সেটা প্রেক্ষাপট অনুযায়ী যখন আমি বুঝতে পারবো, কিছু পরিচিত ওয়ার্ড যখন আমার আস্তে আস্তে ক্যাচ হবে, তখন কিন্তু আস্তে আস্তে আমার ইংলিশটা ভালো হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা ম্যাথকে বেশি গুরুত্ব দিই, আমরা অন্য অন্য সাবজেক্টে করে কিন্তু আমরা ইংলিশে গুরুত্ব দিই না। ইংলিশ কি, প্যারাগ্রাফটা মুখস্থ করে নিব, বাস শেষ। ইংলিশ কি, ও সিন প্যাসেজ তো আছেই, লাইন তুলে দিব, উত্তর শেষ। গ্রামার, গ্রামার তো আছে, ন্যারেশনের রুলসগুলো বুঝে নিব, উত্তর শেষ। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যারা ও লেভেল, এ লেভেল বা ইংলিশ মিডিয়াম, তারা মোটামুটি ইংলিশ পারতেছে বা নিজেদেরকে আপডেট করতেছে। তারপরে যারা বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বলা যাবে না, বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেকটাই, যেহেতু তাদের সাবজেক্টে সব কিছু ইংলিশ নির্ভর বা ইংলিশের উপর পড়াশোনা করা লাগে, তারা তখন নিজেরাই বুঝতে পারে যে না, আমাকে এখন ইংলিশে ভালো করতে হবে। সো কাউকে দোষারোপ না করে নিজের আগ্রহটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আমি নিজে আগ্রহী না, আমি টিচারকে দোষারোপ করলাম, আমি বইকে দোষারোপ করলাম, এটা কিন্তু আসলে কোনো সলিউশন না। সো ইংলিশে ভালো করার জন্য আমাকে যখন বলে, তখন আমি কিন্তু একটু আনইজি অবস্থায় চলে আসি, আনকমফোর্টেবল অবস্থায় চলে আসি। আমি তাকে কিভাবে সলিউশন দিব বা তাকে কিভাবে টিপস দিব যে এইভাবে ইংলিশ ভালো করা যায়, কারণ আমার নিজেরও জানা নেই। আর আপনাদের যদি কারো জানা থাকে তাহলে একটু নিশ্চয়ই কমেন্টসে জানাবেন, আমার নিজেরও জানা নেই। সো প্যাসেজগুলা যদি একটু প্রাণঞ্জল, একটু আগ্রহী টাইপের যদি গল্প হয়, বাচ্চাদের একটু আগ্রহ, অ্যাটেনশন ক্যাচ করে, এটা একটু বেটার হতো। প্লাস ইংলিশ টিচারদের উপরে বেশিরভাগই রেসপন্সিবিলিটি যায় পড়ে যে সে আসলে ইংলিশটা সঠিকভাবে পড়াতে পারতেছে কিনা। হ্যাঁ, এখন দেখা গেল একটা স্কুল থেকে ঠিকই A+ পাচ্ছে, তো তখন আমাকে তো অবশ্যই প্রশ্ন করবে যে না, সেখানকার ইংলিশে তো A+ পাইছে, তো সেই টিচারকে ইংলিশ, অবশ্যই সে খারাপ না, কিন্তু সে তার গড় বাঁধা ক্লাস করানোর বাহিরে বাচ্চাদেরকে ইংলিশে আগ্রহী করার জন্য যত কিছু দরকার হয় একটা টিচার কিন্তু অবশ্যই পারে। যেভাবে আমার স্যার আমাকে অঙ্কে আগ্রহী করতে পেরেছে, ইংলিশের স্যাররা যদি ওরকম করে একটা বাচ্চাকে ইংলিশের প্রতি আগ্রহী করে আনতে পারে, তাহলে কিন্তু আমাদের দেশের যে ইংলিশের যে ল্যাকিংসটা, আমার মনে হয় অনেকটাংশেই কমে যাবে। আর মুভি টিভি সিরিজ দেখা তো একটা পয়েন্ট গেলই, ইংলিশ বই বেশি বেশি করে পড়া, নতুন নতুন শব্দ খোঁজা। আমি নিজেও এখনও যে অনেক ইংলিশ শব্দ আছে যেটার অর্থ আমি নিজেও কিন্তু এখন আটকে যায়, সাথে সাথে কিন্তু গুগল যায় ট্রান্সলেট করে দেখি যে এটার আসলে অর্থটা কি। যে পরবর্তীতে আমি এমন একটা পরিস্থিতি বা সিচুয়েশনে যদি পড়ি যেখানে আমাকে শব্দটা লাগলো কিন্তু আমি অর্থটা বলতে পারলাম না বা জানলাম না, তখন কিন্তু একটা অকওয়ার্ড সিচুয়েশন পড়ে যাবে। আর যারা ও লেভেল এবং এ লেভেলে পড়ে, তারা তো অবশ্যই ব্লেসড, কারণ তারা এমন একটা প্ল্যাটফর্ম পাচ্ছে যেখানে তাদেরকে হাতে কলমে ধরিয়ে ভালো করে ইংলিশ শেখানো হচ্ছে। আর যারা আমরা ও লেভেল এলে পর, তাদের মন খারাপ করার কিছু নাই। সীমাবদ্ধ জায়গা থেকে থেকেও কিন্তু অনেক কিছু ভালো করছে, কিন্তু সেটা একান্ত নিজের ইচ্ছা। অনেক সময় বাচ্চাদের কারণে স্যাররা ইরিটেটেড ফিল করে বা অতটা আগ্রহী হয় না যে না, এদের পড়াশোনা করাই লাভ নেই, এরা কথা শুনে এটা কিছু করে না। কিন্তু টিচার মানেই ধৈর্যের পরীক্ষার, টিচার মানেই ধৈর্য পরীক্ষা। আমরা অনেকেই যারা টিচার আছে তারা জানি যে ধৈর্য কি জিনিস টিচারদের থেকে সবচেয়ে বেশি আর কে দিতে পারে। যাই হোক, অগোছালো অনেক কিছুই বললাম, আশা রাখি ভালো লাগলো কিনা আমি জানি না, তো আমি আমার মতন কিছু কথাগুলো বললাম। আশা রাখি বাংলাদেশের ছেলেমেয়েরা একটা সময় ইংলিশ আর ল্যাকিংসটা থাকবে না। অনেকেই এখন মাশাল্লাহ বাইরের দেশে যাচ্ছে, বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যাচ্ছে স্টুডেন্টস, তাদের কিন্তু অবশ্যই ইংলিশে তো ভালো করার, যেমন আইএলটিএস কথা চলে আসে। তো সব কিছু মিলায়ে দিন দিন কিন্তু এটার যেমন চাহিদা বাড়বে, এটার গুরুত্ব বাড়বে। সো নিজেদেরকে আপডেট করার এখনই সময়। আপডেট না করে পড়ে থাকলে কিন্তু নিজেদেরই লস। তো ভালো থাকবেন, আশা রাখি নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা হবে।
ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা। আল্লাহ হাফেজ।